16 শতকে নেদারল্যান্ডসের দখলদারির মধ্য দিয়ে দক্ষিণ আফ্রিকার বাসিন্দাদের বৈষম্যের শৃঙ্খলে আটকে পড়া শুরু হয়। এরপর সপ্তদশ ও অষ্টাদশ শতকে দেশটিতে উপনিবেশ গড়ে তোলে ব্রিটেন। দীর্ঘ এই সময় পদে পদে ইউরোপের সাদা চামড়ার মানুষের কাছে নিপীড়নের শিকার হয়েছেন স্থানীয় লোকজন। কফিনের শেষ পেরেকটা মারা হয়েছিল 1948 সালে। সে বছর দেশটিতে পাশ হয় বর্ণবাদ আইন। এই আইনে দক্ষিণ আফ্রিকায় চামড়ার রঙের ভিত্তিতে মানুষকে বিভিন্ন শ্রেণীতে ভাগ করা হয়েছিল। সংখ্যালঘু সাদা চামড়ার মানুষেরা ছিল সবচেয়ে ওপরের শ্রেণীতে। তাদের নিচে ছিল সংখ্যাগরিষ্ঠ কৃষ্ণাঙ্গ, ক্ষুদ্র জাতিগোষ্ঠী, বহুজাতীয় লোকজন এবং ভারতীয় শ্রমিকদের বংশধরেরা। দক্ষিণ আফ্রিকায় ইউরোপীয় শাসকদের উত্তরসূরিদের হাত ধরে গড়ে তোলা হয় ন্যাশনাল পার্টি অর্থাৎ এনপি। এই দলটি 1948 থেকে 1994 সাল পর্যন্ত দেশটিতে ক্ষমতায় ছিল। 1948 সালে ক্ষমতায় আসার পরই তারা বর্ণবাদ আইন জারি করে। ন্যাশনাল পার্টি বা এনপি শ্বেতাঙ্গদের শ্রেষ্ঠত্বে বিশ্বাসী ছিল, তাই স্বাভাবিকভাবেই এর ছায়া পড়েছিল বর্ণবাদ আইনে। বর্ণবাদ আইনের ফলে একই দেশের মধ্যে আলাদা করে ফেলা হয় বিভিন্ন বর্ণের মানুষকে। কৃষ্ণাঙ্গদের চলাফেরার উপর বিধিনিষেধ আরোপ করা হয়। শহর থেকে তাড়িয়ে দেওয়া হয় তাদের। 50-এর দশক থেকে প্রায় 35 লাখ কৃষ্ণাঙ্গকে বাধ্য করা হয় শহর ছাড়তে। সে সময় দক্ষিণ আফ্রিকার 70% বাসিন্দার জন্য বরাদ্দ করা হয় মাত্র 13% অঞ্চল। এই অঞ্চলগুলো চাষাবাদের মোটেই উপযুক্ত ছিল না। শহরে কৃষ্ণাঙ্গদের প্রবেশের কোনো অধিকারই ছিল না। হাতে গোনা কয়েকজন যারা শহরে শ্রমিক হিসেবে কাজ করতেন, তাদের অনুমতিপত্র সঙ্গে রাখতে হতো। গায়ের রঙের ভিত্তিতে করা হয়েছিল সরকারি যানবাহন, পার্ক, সমুদ্র সৈকত, সিনেমা হল এবং রেস্তোরাঁগুলো। শুধু শ্বেতাঙ্গদের জন্য লেখা থাকলে সেখানে প্রবেশ করতে পারত না অন্য বর্ণের কেউ। শিক্ষাক্ষেত্রেও ছিল চরম বৈষম্য। দেশের সেরা বিদ্যালয়গুলো ছিল শ্বেতাঙ্গদের সন্তানদের পড়াশোনার জন্য। সরকারি অনুদানের সিংহভাগ যেত ওইসব শিক্ষা প্রতিষ্ঠানে। কৃষ্ণাঙ্গ সহ অন্যান্য শ্রেণীর জন্য খুব স্বল্প পরিসরে শিক্ষার ব্যবস্থা করা হয়েছিল। উদ্দেশ্য ছিল একটাই, তারা যেন কখনো উপরে উঠতে না পারে। সারা জীবন খাটানো যায় শ্রমিক হিসাবে। বিশ্ববিদ্যালয়গুলোতেও খুবই সীমিত পরিমাণে কৃষ্ণাঙ্গদের ভর্তি করা হতো। দক্ষিণ আফ্রিকায় সাদা ও কালো চামড়ার মানুষের মধ্যে বিয়ে 1927 সাল থেকে নিষিদ্ধ ছিল। পরে বর্ণবাদ আইনে তা আরও কঠোর করা হয়। শুধু বিয়েই নয়, শ্বেতাঙ্গদের সঙ্গে অন্য কোনো জনগোষ্ঠীর ভালোবাসার সম্পর্ক থাকলেও শাস্তির ব্যবস্থা করা হতো। দেয়া হতো সর্বোচ্চ 5 বছরের কারাদণ্ড। এই আইনের অধীনে সে সময় হাজার হাজার মানুষকে গ্রেফতার করা হয়েছিল। বিচারের মুখোমুখি করা হয়েছিল প্রায় 20,000 মানুষকে। 1994 সালের 10 মে প্রেসিডেন্ট হিসেবে ম্যান্ডেলার শপথ নেওয়ার মধ্য দিয়ে বলতে গেলে দক্ষিণ আফ্রিকার বর্ণবাদ আইনের বিলোপ হয়। তবে এই স্বাধীনতা পেতে প্রায় অর্ধশত বছর ধরে আন্দোলন সংগ্রাম করেছে দেশটির কৃষ্ণাঙ্গরা। এই সময় ঝরেছে অনেক শিক্ষার্থী এবং আন্দোলনকারীর রক্ত। যদিও বর্ণবাদ আইন পাশের আগে থেকেই এর বিরোধিতা শুরু হয়। আইনটির বিরুদ্ধে সে সময় থেকে রাজপথে নেমেছিল ম্যান্ডেলার দল আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস অর্থাৎ এএনসি। সোচ্চার হয়েছিল প্যান ন্যাশনাল কংগ্রেস বা পিএসসি নামের আরেকটি রাজনৈতিক দল। তাদের হাত ধরে শুরু হয়েছিল গণবিক্ষোভ। এসব বিক্ষোভে সরকারি নিরাপত্তা বাহিনীর হামলার ঘটনাও ঘটে। যেমন 1960 সালের 21 মার্চ, সেদিন দক্ষিণ আফ্রিকার শার্লভিল এলাকায় বর্ণবাদ আইনের বিরুদ্ধে রাজপথে নেমেছিলেন প্রায় 7,000 কৃষ্ণাঙ্গ। তাদের উপর নির্বিচার গুলি চালায় পুলিশ। এতে প্রাণ যায় 69 জনের, আহত হয় আরও 180 জন। ওই ঘটনা ইতিহাসে স্থান করে নিয়েছে শার্লভিল হত্যাকাণ্ড নামে। শার্লভিলের ঘটনার পর দক্ষিণ আফ্রিকায় প্রথমবারের মতো জরুরি অবস্থা জারি করা হয়। আটকে রাখা হয় ম্যান্ডেলাকে। নিষিদ্ধ করা হয় তার দল এএনসি। এর আগেও ম্যান্ডেলা একবার গ্রেফতার হয়েছিলেন, সেটা 1956 সালের ঘটনা। সে বছরের 5 ডিসেম্বর দেশ জুড়ে পুলিশি অভিযানের সময় গ্রেপ্তার হন ম্যান্ডেলা সহ বর্ণবাদের বিরুদ্ধে সোচ্চার আরও অনেকে। রাষ্ট্রদ্রোহের অভিযোগে তাদের বিরুদ্ধে করা হয় মামলা। পরে
1961 সালের 29শে মার্চ সেই মামলা থেকে খালাস পান ম্যান্ডেলা। এরপর তিনি আত্মগোপনে চলে যান। সে বছরের 16 ডিসেম্বর তার দল দেশ জুড়ে সিরিজ বোমা হামলা চালায়। এর মাসখানেক পর 11 জানুয়ারি গোপনে দেশ ত্যাগ করেন ম্যান্ডেলা। বর্ণবাদ বিরোধী সশস্ত্র সংগ্রামের পক্ষে সমর্থন কুড়াতে যান আফ্রিকার বিভিন্ন দেশ এবং যুক্তরাজ্যে। এ সময় মরক্কো এবং ইথিওপিয়া থেকে সামরিক প্রশিক্ষণ নেন তিনি। সে বছরের জুলাইয়ে আবার দেশে ফিরে আসেন। কিছুদিন পর 5 অগাস্ট তাকে আবার গ্রেফতার করা হয়। অনুমতি ছাড়া দেশ ত্যাগ এবং শ্রমিকদের উস্কে দেওয়ার অভিযোগে 5 বছরের কারাদণ্ড দেওয়া হয় তাকে। এর মাসখানেকের মধ্যে দক্ষিণ আফ্রিকার জোহান্সবার্গ শহরের রিবোনিয়া এলাকায় এএনসির একটি গোপন ঘাঁটিতে অভিযান চালায় পুলিশ। সেখান থেকে দলটির বেশ কয়েকজন নেতাকে গ্রেপ্তার করা হয়। এরপর 1963 সালের 9 অক্টোবর ম্যান্ডেলা সহ আরও 10 জনের বিরুদ্ধে নাশকতার অভিযোগে মামলা করা হয়। ওই মামলাটি রিবোনিয়া মামলা হিসেবে পরিচিত। এই মামলায় পরের বছর ম্যান্ডেলাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। বর্ণবাদ বিরোধীদের উপর নিপীড়নের কারণে আঞ্চলিক অঙ্গনে ব্যাপক সমালোচনার মুখে পড়ে দক্ষিণ আফ্রিকার এনপি সরকার। 1959 সালে দেশটির উপর বাণিজ্যিক নিষেধাজ্ঞা দেয় জ্যামাইকা। একই পথ ধরে আরও কয়েকটি দেশ নিষেধাজ্ঞা দেয় আফ্রিকার বিরুদ্ধে। খেলাধুলার আঞ্চলিক বিভিন্ন আয়োজনের বাইরেও রাখা হয় দক্ষিণ আফ্রিকাকে। এতে একঘরে হয়ে পড়ে প্রিটোরিয়া। এমনই এক পরিস্থিতিতে দক্ষিণ আফ্রিকার তৎকালীন প্রেসিডেন্ট FW ডি ক্লার্ক এক প্রকার বাধ্য হয়ে ম্যান্ডেলাকে মুক্তি দিতে রাজি হন। দীর্ঘ 27 বছর কারাভোগের পর 1990 সালের 11 ফেব্রুয়ারি মুক্তি দেওয়া হয়। মাত্র 9 দিন আগেই তাঁর দল এএনসির উপর থেকেও নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়। এরপর নানা আলাপ আলোচনার মধ্য দিয়ে 1994 সালের 27 এপ্রিল আয়োজন করা হয় দক্ষিণ আফ্রিকার প্রথম গণতান্ত্রিক নির্বাচনের। নির্বাচনে জনমানুষের নেতা ম্যান্ডেলা পেয়েছিলেন 62% বেশি ভোট। 1994 সালে তিনি যখন প্রেসিডেন্ট পদে বসেছিলেন তখন তার বয়স ছিল 77 বছর। রাষ্ট্রীয় ক্ষমতায় বসার পরও ম্যান্ডেলা সাধারণ মানুষের পক্ষে কাজ করে গেছেন। দীর্ঘ কয়েক দশক ধরে বর্ণবাদে জর্জরিত দক্ষিণ আফ্রিকার অর্থনীতিকে টেনে তোলার চেষ্টা তিনি করেছেন। প্রেসিডেন্ট হওয়ার পরপরই দক্ষিণ আফ্রিকায় পুনর্গঠন এবং উন্নয়ন প্রকল্প RDP চালু করেন ম্যান্ডেলা। বর্ণবাদের কারণে দেশটিতে যে আর্থসামাজিক সংকট সৃষ্টি হয়েছিল তারই সমাধান ছিল এই প্রকল্পের লক্ষ্য। দীর্ঘদিন বর্ণবাদী পরিবেশের মধ্যে থাকা শ্বেতাঙ্গ এবং কৃষ্ণাঙ্গদের মধ্যে একটি মেলবন্ধন তৈরিতেও তৎপর ছিলেন ম্যান্ডেলা। এক্ষেত্রে তিনি কাজে লাগিয়েছেন দেশের মানুষের খেলাধুলার প্রতি আগ্রহকে। ওই সময় দক্ষিণ আফ্রিকার জাতীয় রাগবি দলে শুধু শ্বেতাঙ্গ খেলোয়াড়রাই ছিলেন, ফলে দলটির প্রতি ব্যাপক বিদ্বেষ ছিল কৃষ্ণাঙ্গদের। এই দলের প্রতি সমর্থন জানাতে কৃষ্ণাঙ্গদের আহ্বান জানিয়েছিলেন ম্যান্ডেলা। 1995 সালে দক্ষিণ আফ্রিকায় রাগবি বিশ্বকাপের আয়োজন করা হয়। ওই আয়োজনের চ্যাম্পিয়ন হয়েছিল স্বাগতিকেরা। দক্ষিণ আফ্রিকার সম অধিকার ফিরিয়ে আনতে 1996 সালে ম্যান্ডেলার সরকারের তৎপরতায় নতুন সংবিধান প্রণীত হয়। 1997 সালের 4 ফেব্রুয়ারি থেকে কার্যকর হয় ওই সংবিধান। এর মূলনীতি ছিল 1. মানুষের মর্যাদা রক্ষা, মানবাধিকার, স্বাধীনতা এবং সাম্য অর্জন। 2. বর্ণ বৈষম্য না করা। 3. সংবিধান এবং আইনের শাসনের আধিপত্য। এছাড়া 1996 সালে দেশটির অর্থনৈতিক উন্নয়নে গিয়ার নামে একটি প্রকল্প শুরু করেন ম্যান্ডেলা। আজকের পর্বটি আমরা এখানেই শেষ করছি। ইতিহাস এবং রাজনীতির নানান ভিডিও দেখতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আপনাদের প্রতি বিশেষভাবে অনুরোধ করছি। আপনারা যেখানেই থাকবেন অনেক ভালো থাকবেন। ধন্যবাদ।